প্রতি বছরের মতো এবারও গরমের ছুটিতে বন্ধু সজলকে সঙ্গী করে নির্মল দাদুর কাছে গিয়ে হাজির হলেন কথক। উদ্দেশ্য কিন্তু একটাই, দাদুর কাছ থেকে দারুণ সব ভয়ঙ্কর একখানা গল্প শোনা। কিন্তু সত্যিই কি তাদের উদ্দেশ্য সফল হয়েছিল? কি হলো তারপর? আদৌ কি তারা পারবে সেই গল্প শুনতে? নির্মল দাদু কি আদৌ তাদের কোনো গল্প শুনিয়েছিলেন? চলুন জানা যাক। আজকের নিবেদনে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পের নাম বকুলপুরের আতঙ্ক। সেবারও গরমের ছুটিতে নির্মল দাদুর বাড়িতে গিয়ে হাজির হলাম। গ্রামে গ্রীষ্মের দবদাহটা একটু বেশি থাকে। ফাঁকা স্থানে মানুষের অবস্থান হওয়ায় পরিবেশের অবস্থানটাও সেভাবে পরিবর্তিত হতে থাকে। শহুরে জীবনযাপনে সেই আস্বাদ আর কোথায়। গ্রামের নির্মল পরিবেশ, সেই সাথে ফাঁকা অঞ্চল, সবকিছু মিলিয়ে পরিসরের অভাবটাও সেভাবে নজরে পড়ে না। ফলে প্রকৃতি নিজ চাদরে গ্রামটিকে সুন্দরভাবেই ঢেকে ফেলতে পারে, আর তার সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করতে থাকে। সময়ের চাবিকাঠিতে শহুরে জীবনের তুলনায় এই কারণেই গ্রামের জীবনযাপনটি আমার কাছে বেশি আকর্ষণীয় ছিল। গ্রামে ছুটি কাটাতে আমার বেশ ভালো লাগতো, তাই ছুটি পেলেই সজলের বাড়িতে গিয়ে হাজির হয়ে যেতাম। বিকেলের দিকে দাদুর ডেরায় পৌঁছতে খুব বেশি সময় লাগতো না। সেবারেও গরমের দিনে কালবৈশাখীর রেশটা বেশ ভালো রকমই জাঁকিয়ে বসেছিল। ক্ষণে ক্ষণে মেঘের গর্জন আর তার সাথে বৃষ্টি। এই ছিল গ্রামের পরিবেশ। তবে এই নৈসর্গিক সৌন্দর্য অনুভব করতেও কিন্তু দিব্যি লাগতো। শহরে এত বড় আকাশটা দেখবার তো সৌভাগ্য হতো না। সেখানে গ্রামের ফাঁকা প্রান্তর আর ওপরে প্রগাঢ় ঘন নীল আকাশের আচ্ছাদন, এক কথায় অসাধারণ। কিন্তু সেদিনকেও বাড়ির বাইরে পা রাখার সাথে সাথেই মেঘের গর্জন শুরু হলো। আমি সজলকে উদ্দেশ্য করে বললাম, আজকে দেখিস ঠিক ভিজে যাব। মাঝে মাঝে মনে হয় গ্রামে নয়, যেন বিদেশ বিভুঁইয়ে এসে পড়েছি। রোজ রোজ নতুন কিছু ডালি সাজিয়ে প্রকৃতি আমাদের সামনে এসে হাজির হচ্ছে। সজল বলল, সে যা বলেছিস, আজকে দাদুর কাছে একটা অন্য ধরনের গল্প শোনার তাগিদ কাজ করছে। মনে আছে দাদু আগের দিন কি বলেছিলেন? আমার স্মরণ শক্তি যে বড্ড কম ছিল এমনটা নয়, তবে দাদুর কাছ থেকে গল্প শুনে আসবার পরে সেটির রেশটাই এতটা প্রবল থাকত যে অন্য কিছু চিন্তা করবার সুযোগই ঘটত না। তাই দাদুর বলা কিছু বেভাস কথায় আর কান যেত না। আমাকে চুপ করে হেঁটে যেতে দেখে সজল বেমালুম চটে গেল। একটু ইতস্তত হই বলে উঠল, হ্যাঁ, তুই ওইভাবেই হেঁটে চল, আমার কথাই আর কান দিতে হবে না। দাদুকে পেয়ে তো এখন আমায় প্রায় ভুলেই গেছিস। যখনই কিছু জিজ্ঞাসা করি তখনই দেখি অন্যমনস্ক থাকিস। জানতাম সজলের রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক, অবশ্য কারণটাও ছিল বাঞ্ছনীয়, তাই আর বিশেষ কিছু বলতে চাইলাম না। অন্যদিকে মেঘের গর্জনটা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সেও আর কিছু বলতে চাইল না। বললাম, এখন আর আগেকার কথাগুলি নিয়ে ঘোট পাকিয়ে বিশেষ লাভ নেই, আমাদের এগিয়ে যাওয়া উচিত। দাদু কি বিষয় বলছিলেন সত্যি মনে নেই, তার চেয়ে বরং ওনার কাছে গিয়েই বিষয়টা না হয় আরেকবার ঝালিয়ে নেব। আমার কথায় যে সজলের কোনো আসক্তি কাজ করবে না সেটা বেশ ভালোই আন্দাজ করতে পেরেছিলাম। কি বা করতাম বলুন? সত্যি দাদুর আগের দিনের কোনো একটি কথার রেশ টেনে আজকে নতুন করে মিথ্যে বলার প্রয়োজন অনুভব করলাম, কারণ সত্যি এই বিষয়টার কথা মাথায় ছিল না। শেষমেশ ওই মেঘের গর্জনকে তোয়াক্কা না করেই দাদুর ডেরায় গিয়ে হাজির হলাম। এরপরে ঘরে ঢুকতেই দেখলাম অনেকেই সেখানে আগে থেকেই স্থান গ্রহণ করে বসে রয়েছে।
আসলে প্রত্যেকের কাছেই তাদের নিজেদের জায়গাগুলি ছিল অত্যন্ত আকর্ষণীয়। আমরাও আর দেরি না করে যে যার জায়গায় বসে পড়লাম। বসার পরেই চোখ গেল দাদুর দিকে। দেখলাম উনি ভ্রুকুটি কুঁচকে আমাদের দিকেই তাকিয়ে আছেন। আমি প্রথম দফায় সেভাবে কিছুই বলতে চাইলাম না। পরবর্তীতে বললাম, দাদু, আপনি কি রাগ করেছেন? দাদু বললেন, তোমাদেরকে কটার সময় আসতে বলা হয়েছিল শুনি? আজকাল দেখছি সময়ের আর কোনো খেয়ালই রাখছো না। আমি বললাম, না দাদু, আসলে আসতে একটু দেরি হয়ে গেছে। গ্রামের রাস্তাঘাটের অবস্থা তো আপনার অজানা নয়, সেই সঙ্গে আবার এই মেঘের গর্জন, কোনো রকমে দৌড়তে দৌড়তে এসছি আর কি। আর একটু দেরি হলেও ভিজে যেতাম পুরো। দাদু বললেন, বুঝলাম। আমি তোমাদেরকে বলেছিলাম না, আজকে একটা অন্য ধরনের বিষয়ের উপর গল্প বলবো। সজল বলল, হ্যাঁ দাদু, আমি সেটাই ওকে। বলেই চুপ করে গেল সে। আসলে আমি যে সকলের অলক্ষ্যে তার ডান হাতে সজোরে একটি চিমটি কেটে তাকে চুপ করে যেতে বলেছিলাম, সেই কারণটি অবশ্য সকলের সামনে উৎখাত হওয়ার পূর্বেই সমস্যাটি মিটে গেল। দাদু এতকাল ধরে আমাদেরকে দেখে আসছিলেন, ফলে আমরা কি কি কর্মকাণ্ড ঘটাতে পারি সেটি ওনার মতন একজন অভিজ্ঞ লোকের পক্ষে জানা অসম্ভব ছিল না। ফলে উনি প্রশ্ন করলেন, আরে বাবা, একে অপরকে চিমটি কাটার প্রয়োজন নেই। তোমাদের বিষয়ে আমি বেশ ভালো রকমই ওয়াকিবহাল। তা তমাল, হঠাৎ কি এমন বলে ফেললে যে তোমার ওই গুণধর বন্ধুটি এই কাণ্ড করতে বাধ্য হলো? সজল সহাস্যে বলল, আসলে আমার বন্ধুটি আপনার আগের দিনের কথাটি ভুলে গিয়েছিল। সে যে কাহিনী শোনে সেটি রেস থেকেই মুক্তি পেতে তার কয়েক বর্ষ লেগে যায়। ফলের মাঝে কোনো কথা তাকে স্মরণ করতে চাইলেও তার আর স্মরণে আসে না। আমি আজকেই সে বিষয়ে ওকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে ওই মেঘের গর্জন আর আবহাওয়ার অবনতির দোহাই দিয়ে আপনার কাছে ছুটে আসার তাগিদ অনুভব করছিল। তাই আলোচনাটি ওখানেই স্থগিত হয়ে থেকে গিয়েছিল। দাদু হাসলেন, এরপরে বললেন, আহ ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বেশ বেশ, আসলে দোষটা ওর নয়, কাহিনীগুলোর। কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা জীবন্ত অতীতগুলোই ওকে সেগুলোর থেকে দূরে যেতে দেয় না। এতে ওর দোষ দেখি না আমি। আমি এতকাল পরে সেগুলোকে ভুলে যেতে পারিনি, সেখানে ও ভুলবে কিভাবে? তোমরা শুনেই এতটা প্রভাবিত হয়ে যাচ্ছ, তাহলে একবার ভাবো তো, যাকে এই বিষয়গুলোর সাথে চাক্ষুষ পরিচয় সাধন করতে হয়েছে, তাহলে তার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যেতে পারে। আমি দাদুর সাথে সহমত পোষণ করলাম। আমার দেখা দেখি বাকিরাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ একদম দাদু। হ্যাঁ হ্যাঁ একদম দাদু। হ্যাঁ একদম দাদু। দাদু বললেন, বেশ বেশ, এমনিতেই আজকে বেশ দেরি হয়ে গেছে। সজল ও বিপিন আসতেই অনেকটা সময় নিয়েছে। তাড়াতাড়ি গল্পখানা শুরু করতে হবে, নইলে তো ওদিকে শেষ করতেও অনেকটা সময় লেগে যাবে, তাই না? আমি বললাম, একেবারেই ঠিক দাদু, রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। তারপরে আবার প্রতিবারের মতন এবারেও ছাতাখানা আনিনি সঙ্গে করে। কি করব, আপনি বরং শুরু করুন। দাদু কাহিনীর গর্ভে প্রবেশ করল, সাথে সাথে আমরাও মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। দাদু বললেন, এ অনেক বছর আগেকার কথা। আমি তখন স্টেশন মাস্টারির পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আমার একটি বন্ধু ছিল নীলেশ। তার কাছ থেকে এই ফটোগ্রাফির বিষয়ে অনেক খুঁটিনাটি কথা জানতে যেতাম। তার জীবনেও যে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছিল
সেটা শুনেই আমি চমকে গিয়েছিলাম। আসলে প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটে যেতেই পারে। অলৌকিক রসদের বিষয়টি এরকম হয়। কার জীবনে কিভাবে গোড়াপত্তন করবে সহজে আবিষ্কার করা যায় না। ঠিক সেভাবেই আমার বন্ধুটির জীবনেও যে এটি ঝড় তুলবে এ কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে এবার প্রবেশ করি আসল কাহিনীতে। পেশায় নীলেশ একজন ফটোগ্রাফার ছিল। এদিক ওদিক থেকে ছবি তুলে আনতে সে বেশ ভালোই পছন্দ করত। আসলে প্রকৃতিপ্রেমী মানুষজনেরা যা হয়, সর্বদাই প্রকৃতির নতুন দিকদর্শিতার খোঁজে এদিকে সেদিকে বেরিয়ে পড়তে মন চায়। সেও ছিল কিছুটা তেমন ধরনের মানুষ। বুকের মধ্যে হাজারো আক্ষেপকে বেঁধে রেখে নতুন দিগন্তের খোঁজ পেতে সে তার ক্যামেরাটা নিয়ে এদিকে ওদিকে বেরিয়ে পড়ত। সেবারও সে ঠিক করলো এমন একটা গ্রামে যাওয়ার যেটির সম্পর্কে মানুষের মুখে অনেক কথাই শুনতে পাওয়া যাচ্ছিল। গ্রামগঞ্জে যাওয়ার একটা ভিন্ন ভাবধারা ঠাঁই পেয়েছিল নীলেশের মনে। আমি তাকে হাজারবারও যদি এসবের কারণ জিজ্ঞাসা করতাম তাহলে সে বলতো এটি তার শখ। আসলে সে এমন কিছু বিষয়ের ছবি তুলে আনতে চাইতো যেটি খালি চোখে সচরাচর মানুষের চোখে পড়ে না। এখন তোমরা ভাবছো কি সেই জিনিস যার বিষয়ে নীলেশের এমন কৌতূহল কাজ করতে পারে? তাহলে আমি বলবো সত্যি এমন জিনিস রয়েছে যেটির বিষয়ে নীলেশের এমন কৌতূহল কাজ করত, আর সেটি ছিল অলৌকিক সত্তাকে ক্যামেরায় বন্দি করার ঝোঁক। কিন্তু ভূত প্রেতকে কি আর ক্যামেরা বন্দি করা যায়? কিন্তু সে জোগাড় করেছিল এক বিলিতি ক্যামেরা, যেটির সাহায্যে সাধারণ ছবি তোলার পাশাপাশি এই ধরনের অলৌকিক বিষয়গুলিরও ছবি তোলা সম্ভব ছিল বইকি। কলকাতার এক বন্ধুর কাছ থেকে সেই ক্যামেরাটা অনেক টাকায় কিনেছিল। আসলে টাকার অভাব না থাকলে যা হয় আর কি। মানুষ ভূতের বাপেরও শ্রাদ্ধ করতে ছাড়ে না, ওরও তেমনটি একটি শখ জেগেছিল। আর সেই সময় তোমাদের আধুনিক জনজীবনের মতন জায়গায় জায়গায় বহুতল তৈরি হতো না, বেশিরভাগ স্থানই ছিল ফাঁকা। তাই শহর থেকে দূরে গেলেই যে বনে জঙ্গলে তেনাদের দেখা পাওয়া যেতে পারে তেমনটাই ছিল মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসকে কায়েম রেখেই নীলেশ ধাবিত হতো গ্রামের দিকে। আর আমিও সেই অভিজ্ঞতার কথাগুলো শুনতে শুনতে যে কখন গ্রামে পৌঁছে যেতাম হুঁশই থাকতো না। সেবারেও সে এরকমই একটি প্রত্যন্ত গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমাকে বলতে থাকলো, আজ না হয় তোমরা আমার মুখ থেকেই নীলেশের বলা কথাগুলোকে নতুন করে আবিষ্কার করো। আমরা সকলে আনন্দে একেবারে আত্মহারা হয়ে উঠলাম। দাদু আবারও গল্পে প্রবেশ করলেন। সে একটি বিলেতি কোম্পানিতে কাজ করত। আসলে সেই সময় কলকাতার বুকে কিছু বিলিতি সংস্থা তখনও তাদের প্রভাব বিস্তার করতে তৎপর ছিল। ইংরেজরা দেশ ত্যাগ করে চলে গেলেও সকলকে এখান থেকে সুদূর ইংল্যান্ডে পাঠানো সম্ভব ছিল না। তাই যারা থেকে গিয়েছিল তারা নিজেদের রুজি রোজগারের পথটিকে আরো পোক্তভাবে গড়ে তুলতে এক পা এগিয়ে এসেছিল। এই সকল সংস্থাগুলি ছিল তাদেরই অন্যতম। আমার বন্ধুটির ভালো ছবি তোলার হাত থেকে একটি কোম্পানি তাকে কাজের অফার দেয়। সাধারণত খবর পাঠের সংস্থা হলেও অনেক সময় ছবি তোলার কাজের জন্য লোকের প্রয়োজন হতো। আমার বন্ধুটি ইংরেজিতে কথা বলার পাশাপাশি ছবি তোলার কাজেও বেশ পটু হওয়ায় সে খুব সহজেই এই কাজটিও করে ফেলতে সক্ষম ছিল।
জার্নালিজম নিয়ে পড়াশোনা করবার দরুন হঠাৎ সেই কোম্পানির গণ্ডি পেরিয়ে সে একটি বিলিতি নিউজ পেপারের এজেন্সিতে যোগদান করলো। আসলে ছবি তোলার শখটিকে একেবারে পেশাগতভাবে কার্যকরী করবার উদ্দেশ্যেই হয়তো সেই পদক্ষেপটি নিতে বাধ্য হয়েছিল। অফিসের বসের সাথে নানান বিষয়ে আলাপ আলোচনার মধ্যে তার হাতের কাজের প্রসঙ্গটি প্রায়ই উঠে আসতো। এত সুন্দর ছবির হাত যখন, তখন কেনই বা না তাকে দুর্গম জায়গায় পাঠানো যায়? এই সকল জায়গাগুলো থেকে নানান ধরনের পুরনো সম্পদের ছবি তুলে আনা কঠিন হলেও যে এই কাজটি তার হাতেই সুসম্পন্ন হতে পারে, সেই বিষয়ে অফিসের কেউই দ্বিমত পোষণ করতেন না। অফিসের বড় সাহেব একদিন নীলেশকে তার চেম্বারে ডেকে পাঠিয়ে বললেন, দেখো নীলেশ, আমি জানি যে দুর্গম জায়গায় গিয়ে ছবি তুলতে তুমি বেশ পছন্দ করো, তবে এখন তোমায় যে জায়গাটির কথা বলবো সেটি কোনো পার্বত্য এলাকা নয়। দুর্গম স্থানে গিয়ে ছবি তোলার স্বাদ আমারও ছিল, তবে এই যে দেখো পায়ের অবস্থা, এটির থেকে আর রক্ষা পাওয়া সম্ভব নয়। একবার পাহাড়ে গিয়ে ছবি তোলবার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম, সেই থেকে যে ডান পায়ের হাঁটুতে চোট লেগেছিল তা আজও ঠিক হলো না। এত ডাক্তার দেখানোর পরেও কোনো সুরাহা পেলাম না। তবে নিজের জমানো টাকা দিয়ে এই কোম্পানিটা খুলেছিলাম, আর আমারই মতো একজন কাউকে চোখের সামনে দেখবার স্বপ্ন তৈরি করেছিলাম। সময়টা অনেকটা কেটে গিয়েছিল, তবে একদিন না একদিন ওই রকম একজন ব্যক্তির সন্ধান পাবো, এই আশাটা কখনোই নিজের মন থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আর দেখো, শেষমেশ সেই রকম একজন ব্যক্তির সন্ধান পেয়েও গেলাম। আশা করি তার নামটা দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। তোমার সাক্ষাৎ দর্শন লাভের মধ্যে দিয়েই আমার সমস্ত চিন্তাভাবনা একবারে বদলে গিয়েছিল, যাকে বলে দুশ্চিন্তার নিরাসন। যেসব দুর্গম স্থানগুলোতে গিয়ে আমার ছবি তোলা সম্ভব হয়নি এবং যেগুলি এখনো পর্যন্ত আমার স্বপ্নই রয়ে গিয়েছিল, সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে তুমি নানা স্মৃতি ক্যাপচার করে আনতে পেরেছিলে। সেই সমস্ত কিছুর হদিশ আজও আমার অফিসের দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই ছবিগুলো আমাদের অফিসের মান আরো বহুগুণ বৃদ্ধি করেছে। এখন দেশ বিদেশ থেকে নানা ধরনের অফার আসছে, তবে সেগুলো আমাদের উদ্দেশ্য করে নয়, বেশিরভাগটাই তোমাকে উদ্দেশ্য করে। তাই এই অবস্থায় তোমাকে সব কাজের জন্যই পাঠাতে হচ্ছে। এসব তো গেল তাত্ত্বিক কথাবার্তা, এবার আসল কথায় আসি। বকুলপুর নামে একটি গ্রাম রয়েছে। কলকাতা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি তার আজব কাণ্ড কারখানার জন্য এখন খবরের পাতা শিরোনামে উঠে এসেছে। ওখানে নাকি আশ্চর্য রকমের সব কাণ্ড কারখানা ঘটছে, তবে আজকের দিনে দাঁড়িয়ে ওইসব বিষয়ে কেউ বিশ্বাস করতে চায় না। ওরা নাকি বাইরে থেকে কাউকে গ্রামের অভ্যন্তরে প্রবেশ করতে দেয় না। এসব ব্যাপারেও নাকি যথেষ্ট বিধি নিষেধ রয়েছে। তবে আমাদের কাছে লাইসেন্স আছে, সরকারি লাইসেন্স, তাই ওরা আমাদের লোককে সেখানে যেতে বাধা দিতে পারবে না। তুমি ওই লাইসেন্সটা সঙ্গে নিয়ে বকুলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। সেখানে গিয়ে এমন কিছু ছবি ক্যাপচার করে নিয়ে এসো যেগুলো দেখলে মানুষের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। জানি বিষয়টা একটু ভিন্ন, এতে তোমার ক্ষতিরও সম্ভাবনা রয়েছে, কিন্তু এতকাল ধরে তুমি যে সমস্ত দুর্গম পথ পেরিয়ে এই বিতর্কিত ছবিগুলো কালেক্ট করে নিয়ে এসো, সেই দিক থেকে মনে হয় এই কাজ একমাত্র তোমার দ্বারাই সম্ভব হতে পারে। তাহলে বলো, তুমি সেখানে যেতে পারবে তো? নীলেশ বিষয়টি শোনা মাত্রই এক কথায় রাজি হয়ে গেল। তবে ওই বকুলপুরের অভিশাপ যে কোনো সাধারণ অভিশাপ ছিল না, এই বিষয়টির কথা ওখানে উপস্থিত কেউই অনুধাবন করতে পারেননি। প্রত্যেকেই ভেবেছিলেন বিষয়টি হয়তো খুবই সাদামাটা, কিন্তু সত্যের উপর আর কিছুই হয় না। বকুলপুর মাটিকে কেন্দ্র করে বাসা বেঁধেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই ভয়ঙ্কর অভিশাপের কবল থেকে বকুলপুরকে রক্ষা করার সাধ্য কারোর কাছেই অবশিষ্ট ছিল না। সাধারণ মানুষের কাছে গ্রামের পরিস্থিতি যাই হোক না কেন,
বাইরে থেকে গ্রামে কেউই সেভাবে পা রাখার সাহস পেতেন না। প্রত্যেকের মনের মধ্যে ডাইনির আতঙ্ক দানা বেঁধেছিল। তবে নীলেশের দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই আলাদা। সে ভাবল, যদি অচিরেই বকুলপুরের মাটিতে পদার্পণ করা যায় তাহলে নানান রকমের ছবি তুলে নিয়ে আসা যাবে। সেই ছবিগুলো অফিসে সাবমিট করলেই প্রমোশনের কাজটাও খুব শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে এগিয়ে যাবে। আর প্রমোশন মানেই কয়েক গুচ্ছ টাকা। বিলেতি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে যখন এই কাজে হাত দিয়েছে, তখন কাজে হাত পাকিয়ে মাঠে নামাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। এমনটাই ছিল নীলেশের ভাবনা। তাই সে রাত দিন এক করে পড়াশোনা করতে শুরু করে দিল। ফটোগ্রাফি বিষয়ে একাধিক তথ্য সম্বলিত করে সে নিজেকে একজন দক্ষ ও পরিপক্ক ফটোগ্রাফারের ভূমিকায় দেখতে শুরু করেছিল। সত্যের সাথে যুঝতে পারার ক্ষমতা কি আদৌ একজন অতীব সাধারণ ফটোগ্রাফারের কাছে থাকে? এই বিষয়টি নীলেশের কাছে তখনও অজানা অতীত হয়েই থেকে গিয়েছিল। তবে বকুলপুরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নীলেশের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। আজ তোমাদের সকলকে শোনাবো সেই ভয়ঙ্কর কাহিনী। মার্চ মাসের এক গ্রীষ্মের দুপুরে বকুলপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল নীলেশ। সঙ্গে ছিল তার পছন্দের ক্যামেরাটি। অফিস থেকে এই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই গাড়িতে চেপেই মনের সুখে বকুলপুরের দিকে এগিয়ে যেতে লাগলো নীলেশ। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছিল। নীলেশ ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা, আপনাকে আর কতবার বলবো যে গাড়িটা একটু তাড়াতাড়ি চালান। এমনিতেই আমার হাতে মাত্র একদিনের সময় আছে। আরে একদিনের মধ্যেই আমাকে যথাযোগ্য কাজ সম্পন্ন করে আবার কলকাতায় ফিরতে হবে। বলিহারি যাই, আমাদের বড় সাহেব আর ড্রাইভার পেলেন না। উনি সর্বদা কেন যে আমার পরীক্ষা নিতে এত ব্যস্ত থাকেন জানি না। উফ, সময়টাও কম দেবেন অথচ যথাযোগ্য কাজও করে দেখাতে হবে। এটা কি যুক্তিযুক্ত কথা হলো? আর ভালো লাগে না। আর ধ্যাৎ, আর কতটা দেরি বলুন তো? আর বেশিক্ষণ নয় স্যার, আমরা প্রায় চলেই এসেছি। এই তো আর কিছুটা দূরে এগিয়ে গেলেই গ্রামের সীমানা দেখতে পাওয়া যাবে। তারপরে আমি একটা জায়গা দেখে গাড়িটাকে সাইড করে রেখে দেব। এই নিন, এই কাগজটা ধরুন। এখানে গ্রামের মোড়লের নাম উল্লেখ করা রয়েছে, গ্রামের বর্তমান মোড়ল। আসলে বুঝতেই পারছেন যে গ্রামগুলি এখনো পঞ্চায়েতের আওতায় রয়েছে। পাশের গ্রামের বাসিন্দা ছিলাম, কিন্তু পরবর্তীকালে অর্থের প্রয়োজনে শহরে চাকরি খুঁজতে গিয়েছিলাম। আর তখনই বড় সাহেবের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। উনি আমাকে ওনার অফিসের ড্রাইভার হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই থেকে আমি ওনার একনিষ্ঠ ভৃত্য বলতে পারেন। তবে এই সব অঞ্চলগুলো আমার বেশ ভালোভাবেই জানা। একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে না পারলেও এই সব রাস্তাঘাটগুলো আমার চেনা। তাই আমি আপনাকে নিয়ে আসতে পেরেছি। আর ওই জন্যই বড় সাহেব আমার উপর এই দায়িত্ব অর্পণ করেছিলেন। জানি আমার বয়স হয়েছে, তাই জোরে গাড়ি চালাতে পারি না, রাগ করবেন না। এই দেখুন, কথায় কথায় আমরা গ্রামের সীমানায় এসে পৌঁছেছি। গাড়িটাকে ওই জায়গায় দাঁড় করিয়ে রাখছি। আমি আজকের রাতটা গাড়ির মধ্যে থেকেই কাটিয়ে দেব। কালকে যদি আপনি থাকার কোনো বন্দোবস্ত করতে পারেন তাহলে আমি আপনার সাথেই থাকব। আপনি বরং এই মোড়লের খোঁজ লাগান। গ্রীষ্মের দিনেও দেখুন গ্রামটা কেমন থমথম করছে। মনে হচ্ছে এখানে লোকজন থাকেই না। কি যে হবে কে জানে। আপনিও এতটা ঝুঁকি নিয়ে এত দূর চলে এলেন, জানি না বাবু বড় সাহেবের মাথায় কিসের ভূত চেপেছে। মানুষের জীবনের ঝুঁকির দিকটাও তো একটু ভাবতে হবে। এত ঝুঁকি নিয়েও কি আদৌ জীবনে এগোনো সম্ভব? যাক,
কথা বলে আর আপনার সময় নষ্ট করব না। এই নিন, আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাইভারের কথাটা শেষ হতেই দেখলাম আমরা গ্রামের সীমান্তে এসে উপনীত হয়েছি। বুঝলাম লোকটা নিজের কথা রেখেছে। যদিও পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, তবুও ড্রাইভারের হাতটা বেশ পাকাই ছিল। তাই লোকটিকে আলাদা করে আর কিছু বলে বিরক্ত করতে চাইলাম না। এমনিতেই তিনি লজ্জিত ছিলেন। এরপরে যদি কিছু বলি তাহলে বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মানে আঘাত লাগতে পারে। এই ভেবেই আমি চুপ করে রইলাম। গাড়ি থেকে নেমে পড়লাম। হাতে ছিল ওই কাগজের চিরকুটটা। সেটিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। সাথে করে নিয়ে আসা মালপত্রগুলি গাড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যদি কোনো আস্তানার সন্ধান পাই তাহলে ড্রাইভার সহ মাল এবং গাড়িটিকেও সঙ্গে করে নিয়ে যাব। নীলেশের মনের মধ্যে নানান রকমের পরিকল্পনা দানা বাঁধছিল, কিন্তু এই সকল পরিকল্পনাগুলোকে কার্যকরী করবার প্রয়াস কতখানি কঠিন হতে চলেছে সেই বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তাই সে অযাচিতভাবেই গ্রামের অন্দরে প্রবেশ করেছিল। কত বড় বিপদ যে তার জন্য অপেক্ষা করেছিল এই বিষয় সম্পর্কে নীলেশের কোনো ধারণাই ছিল না। সে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরেই কিছু কুটির দেখতে পেল। গ্রামটা ছিল একেবারে জনমানবহীন। গ্রামের প্রান্তস্থ কোনো কিছুই স্পষ্টত নজরে পড়ছিল না। এমন সময় এক লোককে সাইকেল নিয়ে এগিয়ে আসতে দেখল নীলেশ। সাথে সাথে সেদিকে এগিয়ে গিয়ে বলল, ও দাদা, শুনছেন? আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন? নীলেশের কথা শোনা মাত্রই সেই লোকটি থমকে দাঁড়িয়ে পড়ল। এরপর নীলেশের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আরে মশাই, আপনি কে বলুন তো? এই রাত্রিরে একই ঘরে ফেরার তাড়া রয়েছে, আর তার মধ্যে আপনি আবার তড়িঘড়ি করে এসে মাঝপথে আমার পথ অবরোধ করে দাঁড়ালেন। আমি এখন আপনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আর এছাড়া মাথার ওপরে যা খাঁড়া ঝুলছে, উফ! আর আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি এই গ্রামের বাসিন্দাও নন। কি বাইরে থেকে এসেছেন বুঝি, শহর থেকে? নীলেশ বিষয়টি শোনা মাত্রই থমকে যায়, কারণ সে জানতো এই বিষয়ে মুখ খুললে তাকে আরো অনেক কথাই বলতে হতে পারে। তাই সে কোনো রকম নিজের কথাটিকে ধামাচাপা দিয়ে ওই লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আসলে শহর থেকে এখানে এসেছি। এখানে একটা বিশেষ কাজে এসেছি। এই গ্রামে আমার এক বন্ধু থাকতো, তার সন্ধানেই এসেছি। আসলে তাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে শহরে গিয়ে একটা অফিসে চাকরি করত, আমিও সেই অফিসেই কর্মরত। তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এই আশঙ্কাতেই আমার বড়বাবু আমাকে এই গ্রামের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ও আচ্ছা, আমি কথায় কথায় তো সেই ছেলেটির নাম বলতেই ভুলে গেছি। দাঁড়ান, মনে পড়েছে। ওই ছেলেটির নাম বিমল। সেই গ্রামেই থাকে। আপনি কি তাকে চেনেন? আর আপনি কে? আচ্ছা শুনুন না, সেসব না হয় পরে হবে। আগে আপনি এই লোকটির সন্ধান দিতে পারবেন? আপনাদের গ্রামের মোড়ল বলাই, এখানে সকলেই তাকে বলাই বলেই চেনে। অনেকে আবার তাকে বলাই বাবু বলেও সম্বোধন করে। আপনি কি তার হদিশ দিতে পারবেন? আসলে আমি সরকারি পারমিশন নিয়ে এসেছি। জানি এই গ্রামে এখন বাইরে থেকে কারোর প্রবেশ নিষেধ, কিন্তু আমাদের কাছে যে সরকারি লাইসেন্সটি রয়েছে সেটির মাধ্যমে আমরা যে কোনো জায়গায় খুব সহজেই প্রবেশ করতে পারি। আর এই বিষয়টাই আমি আপনাদের মোড়লকে জানাতে চাই। তাহলে উনি হয়তো আমার প্রবেশের ব্যবস্থা করে দেবেন এবং থাকবারও একটা ব্যবস্থা করে দিতে পারবেন। নীলেশ দেখল লোকটি তার দিকে চুপ করে তাকিয়ে রয়েছে। নীলেশ আরও কয়েকবার বিষয়টি ওই লোকটির সামনে উত্থাপিত করবার পরেই দেখল লোকটি কিছু একটা বলতে চাইছে। এরপরে সেই লোকটি নীলেশকে উদ্দেশ্য করে বলল, আমার নাম বলাই চাঁদ, আমি এই গ্রামের মোড়ল। কাছারের কাজ শেষ করে আমি এখন বাড়ি ফিরছি। সন্ধ্যের পর গ্রামের কেউ আর বাইরে বেরোতে চায় না। এই গ্রামে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে। এই বিষয়টি অনেকেই জানেন, আপনিও হয়তো জানেন। এখানে এসেছেন যখন, এক ডাইনির উপদ্রব শুরু হয়েছে। যদিও সেই ডাইনির মৃত্যুর পূর্বের ইতিহাস বেশ করুণ, তবে তার অস্তিত্ব একেবারেই মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও এইসব কল্পকাহিনী আমি আমার ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু এইগুলি কত ভাগ সত্যি সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই।
আমি চক্ষুষ কিছুই দেখতে পাইনি, কিন্তু তবুও সাধারণ মানুষের মনের মধ্যে গড়ে ওঠা এই ভয় যে প্রবলভাবে সাধারণ মানুষের মনের ওপর প্রভাব বিস্তার করেছে, সেটি আশা করি আপনিও টের পাচ্ছেন। এই গ্রামের থমথমে পরিবেশটায় তার যথেষ্ট প্রমাণ বহন করছে। আপনার এখানে থাকা সুবিধের নয়, আপনি বরং আমার সঙ্গে আসুন। কাছেই আমার বাড়ি, কাছারি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আসলে আজ কাছারিতে এই বিষয়টি নিয়েই অনেক আলাপ আলোচনাই হচ্ছিল। গ্রামের মধ্যে চলতে থাকা এই সকল মৃত্যুর রেশ কেন প্রবলভাবে বেড়ে চলেছে, এই বিষয়টি কেউই পরিষ্কারভাবে কোনো কিছুই জানতে পারছিল না। যার কাছেই যাচ্ছি তার কাছ থেকে একটা যুক্তিবিহীন উত্তর পাচ্ছি, ঘুরে ফিরে সেই ডাইনি। কিন্তু এই ডাইনির অস্তিত্ব কোথায় রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। যাকে যাক, সেসব কথা পরে হবে, আপনি আসুন আমার সাথে। নীলেশ এসব শোনা মাত্রই বড্ড ভয় পেয়ে গেল। সে যে তার সাথে করে ওই ড্রাইভারকে নিয়ে এসেছিল, এই বিষয়টি তার মাথা থেকে বাইরে বেরিয়ে গেল। এরপর সে বলাইবাবুকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলো। বলাইবাবু নীলেশকে নিয়ে বাড়িতে এলেন। সাইকেলটা বাড়ির দাওয়ায় রেখে নীলেশকে ভেতরে আসতে বললেন। নীলেশ ভেতরে প্রবেশের সাথে সাথেই বলাইবাবু তার স্ত্রীর সাথে নীলেশের পরিচয় করিয়ে দিলেন। বলাইবাবু নীলেশকে উদ্দেশ্য করে বললেন, আমি এবং আমার স্ত্রী এখানে থাকি, আমাদের কোনো সন্তান নেই। তবে এই বিষয়টা আমাদের কাছে অনেক সময় পর্যন্ত অত্যন্ত বিবেচিত হলেও এখন আর এসব নিয়ে ভাবি না। এখন আমার কাছে গ্রাম এবং গ্রামের মানুষের সুরক্ষাই সব থেকে বড় বিষয়। এটা নিয়েই আমি ভালো থাকতে চাই। যাক, আপনি বসুন। বলাইবাবু সেদিন রাতে গ্রামের বিষয়ে নীলেশের সাথে অনেক আলাপ আলোচনা করলেন, কিন্তু যে বিষয়টি নীলেশের সামনে তিনি বিশেষভাবে উত্থাপন করলেন সেটি ছিল ওই ডাইনির প্রসঙ্গটা। রাতে খাওয়া দাওয়া শেষ করে নীলেশ যখন ঘরে এসে বসেছে, তখন বলাইবাবু নীলেশকে উদ্দেশ্য করে বললেন, তাহলে আপনাকে ওই ডাইনির ইতিহাস সম্পর্কে দুটো কথা বলি। আপনার সময় হবে তো? সেই থেকে দেখছি এই যন্ত্রটিকে নিয়ে নাড়াচাড়া করেই চলেছেন। আমার অভিজ্ঞতা যতদূর বলে, মনে হয় ওটি ফটো তোলার যন্ত্র, কি তাই না? নীলেশ প্রত্যুত্তরে জানালো, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ওইটি ফটো তোলবারই যন্ত্র। ওটিকে সাথে নিয়েই তো এখানে এসেছি, যাতে নানান ধরনের ছবি তুলতে পারি। কিন্তু আমি আমার বন্ধুর খোঁজ পাচ্ছি না। এই বিষয়ে তো আপনি দেখছি কিছুই বলতে পারছেন না। বলাইবাবু নীলেশের উত্তরে জানালেন, তুমি যার নাম উল্লেখ করলে সে সম্ভবত এই গ্রামের বাসিন্দা নয়। গ্রামটা তো খুব বেশি বড় নয়, তাই এখানকার ওই সমস্ত বাসিন্দাকেই আমি মোটামুটি চিনি। তবে এই নামের কাউকে তো আমি চিনি না, তাই নির্দিষ্ট করে বলতে পারবো না। নীলেশ বলল, বেশ, আপনি তাহলে ওই ডাইনির কাহিনী শোনান। আমাকেও সেই বিষয়টা ভালোভাবে জানতে হবে, না হলে তো বিপদে পড়বো। বলাইবাবু বলতে শুরু করলেন, এই কাহিনীটি অনেকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে পারো। আমি আমার ঠাকুরদা এবং ঠাকুমার কাছে এই বিষয়টি সম্পর্কে কয়েকটা তথ্য জানতে পেরেছিলাম, কিন্তু এর মধ্যে কতটা যে সত্য লুকিয়েছিল। শুনেছিলাম এই গ্রামে নাকি এক উদ্ধতে ভরা জমিদার বাস করতেন। তার নাম ছিল দর্পনারায়ণ। তিনি এক রমণীকে হঠাৎ করেই এই জঙ্গলের বুকে খুঁজে পেয়েছিলেন। তিনি বিবাহিত ছিলেন ঠিকই, তবে ওই সুন্দরীকে দেখে নিজের লোভ সম্বরণ করতে পারেননি। ওই রমণীকে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে যান। জমিদারের প্রধান পত্নী ছিলেন রত্নাবতী। তিনি ওই সুন্দরী মেয়েকে দেখে বুঝতে পারলেন সে তার সৌন্দর্যের দ্বারাই জমিদারের মন গলিয়েছে। রত্নাবতী ওই মেয়েটিকে হিংসে করতে শুরু করেন। তিনি নিজের স্বামীকে ওই মেয়েটির কবল থেকে সরিয়ে আনবার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই তা করতে পারেন না। শেষমেশ একদিন রত্নাবতীকে মৃত অবস্থায় তার ঘরে খুঁজে পাওয়া যায়। রত্নাবতীর মৃত্যু যে কিভাবে হয়েছিল এই বিষয়টি সম্পর্কে কারোরই কোনো ধারণা নেই।
কিন্তু এখানেই এই ইতিহাস ধামাচাপা পড়ে যায়নি, এরপরেই শুরু হয়েছিল আরো ভয়াবহতা। ওই রমণী নাকি কোনো সাধারণ রমণী ছিল না, ছিল এক ডাইনি, পিশাচতন্ত্রে দীক্ষিত ডাইনি। তিনি নাকি সন্তানের লোভে জমিদারকে বিবাহ করেছিলেন। ডাইনিদের নাকি এই নির্দিষ্ট পরম্পরা রয়েছে, নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর অমাবস্যা রাতে তাদের বলি দেন ওই ডাইনিরা। এর দ্বারা নাকি তাদের আয়ু বৃদ্ধি পায়। রাতের আঁধারে জমিদার নাকি সেই রমণীকে জঙ্গলের উদ্দেশ্যে ধাবিত হতে দেখেছিলেন বেশ কয়েকবার। ওই বিষয়টি তার নজরে পড়ার পরে একদিন তিনি নিজেই ওই ডাইনির পিছু করতে শুরু করেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন একটি কুটিরের মধ্যে আলো জ্বলছে। তিনি ওই রমণীকে কুটিরের দিকে এগিয়ে যেতে দেখেন, তিনিও তার পিছু নেন। এরপর জমিদার দেখেন ওই রমণী কুটিরের ভিতরে প্রবেশ করে গেল। তিনি হাজার চেষ্টা করেও কুটিরের ভেতরে প্রবেশ করে সেই রমণীকে আর লক্ষ্য করতে পারেননি। যেন কোন মায়ায় সে ওই কুটিরের দরজাটিকে শক্ত করে আটকে দিয়েছিল, যাতে ওই দ্বার ভেদ করে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। পাশেই ছিল একটা ছোট্ট জানালা। ওই জানালা দিয়ে উঁকি মেরে ভেতরের দিকে চোখ রাখেন জমিদার। তিনি দেখতে পান সেই রমণীর চেহারা একেবারে বদলে গিয়েছে। সুন্দরী রমণী পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দানবীতে। তার হাতের সামনে রয়েছে একটি মৃতদেহ। মানুষের দেহের থেকে মাংস টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন সেই রমণী। এই বিষয়টি দেখে জমিদার নিজেকে সংযত রাখতে পারেন না এবং তিনি সজোরে চিৎকার করে ওঠেন। তার সেই চিৎকারের শব্দ কানে যেতেই নাকি সেই ডাইনি সমস্ত বিষয়টা বুঝতে পেরে যায়। সেই দিন রাতে জমিদারের আর বাড়ি ফেরার সম্ভব হয়নি। ওই দিন রাতেই নাকি ডাইনি তাকেও নিজের খাদ্যে পরিণত করেছিলেন। এরপরে জমিদার চিরকালের জন্য নিখোঁজ হয়ে গেলেন। তার শরীরের কিছু ছিন্ন বিচ্ছিন্ন দেহ ও জামা কাপড়ের টুকরো পরবর্তী পর্যায়ে খুঁজে পাওয়া গিয়েছিল। সেগুলো দেখেই গ্রামবাসীরা তাকে শনাক্ত করতে পেরেছিলেন। পরে তারা সকলেই জমিদারকে মৃত বলে ঘোষণা করে, আর ওই জমিদার চিরকালের জন্য নিঃশেষিত হয়ে যায়। শোনা যায় ওই রমণী নাকি সন্তান সম্ভবাও হতে পারেননি, তাই তাকে চিরকাল ওই ডাইনির রূপ ধারণ করেই থেকে যেতে হয়েছিল। কিন্তু যে ডাইনি বিবাহের পরও সন্তান সম্ভবা হতে পারেন না, তারা নাকি পিশাচে পরিণত হয়, মৃত হয়েও জীবিত, আবার জীবিত থেকেও মৃত। তার বিদেহী আত্মা নাকি এখনো এই গ্রামের বুকে ঘুরে বেড়ায়। ওই কুটুরি এখনো রয়েছে। জঙ্গলের বুকে থাকা ওই কুটুরি দেখতে অনেকেই আসেন, তবে কারোরই সেদিকে আর যাওয়ার সাহস হয় না। আপনি যদি চান তাহলে কাল সকালবেলা আমি ওই আপনাকে কুটিরটি দর্শন করাতে নিয়ে যেতে পারি। জানি না এরপরেও আপনার সাহসে কুলোবে কি না। লোকটির কথা শুনে নীলেশ হেসে উঠে বলল, বলাইবাবু, আমি আপনার পুরো কথাটাই শুনলাম, কিন্তু বিশ্বাস করুন এসব কথায় আজ আর কেউ সেভাবে গুরুত্ব দেয় না। আচ্ছা, মানছি ডাইনি ডাকিনি এসব বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে, ওই বিশেষ করে গ্রামের মানুষজনদের মধ্যে যথেষ্ট কুসংস্কার রয়েছে। তবে আমি নিজের চোখে কিছু না দেখতে পাওয়া পর্যন্ত সেগুলিকে খুব একটা আমল দিতে পছন্দ করি না আমি। যাক, কালকে সকালবেলা তাহলে একবার আপনার সাথে গিয়ে ওই জায়গাটি দেখে আসবো। তবে আমার মনে হয় সকালের পরিবর্তে সন্ধ্যের দিকে বেরোলেই বরং ভালো হবে। আপনি যদি ভয় পান তাহলে একটা কাজ করবেন, আমাকে শুধুমাত্র সীমানাটা দেখিয়ে দেবেন, আমি একাই চলে যেতে পারবো। আমার খুব একটা ভয় নেই। বলাইবাবু নীলেশের সাথে কথা বলা শেষ করে সেদিন রাত্রে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল হতেই বলাইবাবু নীলেশকে উদ্দেশ্য করে বললেন, বেশ, আমি তাহলে বিকেল 4টের সময় কাছারি থেকে ফিরে আপনাকে ওই কুটির দর্শন করাতে নিয়ে যাব। আমি কিন্তু জঙ্গলে প্রবেশ করব না, দূর থেকে আপনাকে ওই সীমানাটা দেখিয়ে দিব।
আপনি নিজের সাহসে সম্ভব হলে সেটি নিজেই দর্শন করে আসবেন। তবে একটা কথা আমি বলতে চাই, আপনারা হলেন গিয়ে শহুরে মানুষ, এইসব বিষয়ে চটজলদি হয়তো ধারণা তৈরি করতে পারবেন না, কিন্তু পথের মধ্যে যদি কোনো সংকেত দেখেন, যদি এমন কিছু দেখেন যা স্বাভাবিক নয়, তাহলে দয়া করে সেদিকে এগোতে যাবেন না। অনেক সময় কিন্তু এই সকল ডাইনিরা সাধারণ মানুষের বেশেও আপনার সাথে দেখা করতে পারে। আপনি হয়তো কোনো ধারণাই তৈরি করতে পারবেন না। যাক, এসব কথা বলে আপনারা সময় নষ্ট করব না, আমি বরং কাছারি থেকে ফিরে আসি, তারপরে আপনাকে নিয়ে যাব, কেমন? কথাগুলো বলা শেষ করেই বলাইবাবু কাছারির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এরপর বিকেল 4টে নাগাদ ফিরে এসে তিনি নীলেশকে উদ্দেশ্য করে বললেন, চলুন তাহলে এবার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। যেমনটা আপনাকে বলেছিলাম, মনে আছে তো? আমি দূর থেকেই আপনাকে কিন্তু সীমানাটা দেখিয়ে দেব, আর আপনি ওই পথ ধরে এগিয়ে যাবেন, কেমন? নীলেশ ঘাড় নেড়ে সায় দিল। এরপরে বলাইবাবু নীলেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলেন। জায়গাটা ছিল আরও থমথমে। ওই দিকটায় যে একেবারে লোক চলাচল নেই সেটি নীলেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছিল। বলাইবাবু আরও কিছুটা পথ এগিয়ে আসার পরে একটি বড় বট গাছের সামনে দাঁড়িয়ে নীলেশকে উদ্দেশ্য করে বললেন, ওই যে রাস্তা, ওই যে, হ্যাঁ, গ্রামের মধ্যে দিয়ে চলে গিয়েছে একেবারে এঁকে বেঁকে রাস্তাটি। হ্যাঁ, ওই পথ ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে। এরপরেই পড়বে জঙ্গল। সেখানে প্রবেশ করবার পর বাঁ হাতেই পড়বে ওই কুটির। তুমি সেটি দেখে নিতে পারো এবং প্রয়োজন হলে ছবিও তুলে নিতে পারো। পরে আবার ওই পথ ধরেই কিন্তু ফিরে এসো। তুমি ঠিক করে চিনে ফিরে আসতে পারবে তো? নীলেশ বলাইবাবুকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ হ্যাঁ, ওসব ব্যাপারে আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি ঠিক ফিরে আসতে পারবো। আপনি যে আমাকে এতখানি সাহায্য করলেন এর জন্য অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে এগিয়ে যাই, নাহলে আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এছাড়া রাত হয়ে গেলে তো ছবিও তুলতে পারবো না, কারণ অন্ধকারে ছবি তোলা সম্ভব নয়। বেশ, তাহলে বেঁচে থাকলে আবার দেখা হবে বলাইবাবু। বলাইবাবু নীলেশের ব্যঙ্গের ভঙ্গি আন্দাজ করতে পারলেও মুখ খোলেননি। ওই পথে গেলে যে নিশ্চিত বিপদ হতে পারে এই বিষয়টি তিনি আগেই নীলেশকে সাবধান করে দিয়েছিলেন, কিন্তু নীলেশের জেদের কাছে তাকে হেরে যেতে হয়েছিল। বুকের মধ্যে একটা আচকা ভয় নিয়েই তিনি সেদিন নীলেশকে বিদায় জানিয়েছিলেন। নীলেশ অবশ্য এই বিষয়টিকে সেভাবে আমল দিতে চায়নি। নিজের উপরে থাকা আত্মবিশ্বাসটাই তাকে সেদিন এগিয়ে দিয়েছিল। বলাইবাবুকে ব্যঙ্গের সুরে বলায় কথাগুলোই যে বাস্তব প্রমাণিত হয়ে যাবে ও ভয়ঙ্কর রূপ ধারণ করবে সে সেটা ভাবতেও পারেনি। বলাইবাবুর দেখানো রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো নীলেশ। এমন সময় দেখলো আকাশে মেঘ করে এসেছে, সজোরে বাজ পড়ছে। ঠিক ওই মুহূর্তে তার নজরে পড়লো একটি আশ্চর্যের বস্তু। সেটিকে লক্ষ্য করে এগোতে থাকলো নীলেশ। নিজেকে রক্ষা করার জন্য আরো কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ সে এক রমণীকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। মেয়েটিকে দেখতে অতীব সুন্দর হওয়ায় নীলেশ তার দিকে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে লাগলো, যেন কেউ তাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইছিল। মেয়েটি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। নীলেশও তাকে লক্ষ্য করে এগোতে থাকলো। হঠাৎ প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে নীলেশ মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, শুনছেন? আপনাকেই বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আরে আরে, ওদিকে যাবেন না। আহা, কি মুশকিল বলুন দেখি। আরে ওইদিকে বিপদ আছে, আপনি কি কিছু জানেন না নাকি? এদিকে এমনিতেই কেউ আসে না, তারপরে আবার এরকম ঝড় বৃষ্টি রাতে আপনি একা একা ওইদিকে কেন যাচ্ছেন? আমি এখান থেকে ফিরে যাচ্ছি, একটা বিশেষ কাজের উদ্দেশ্যে এখানে এসেছিলাম ঠিকই, কিন্তু এখন যে অবস্থা দেখছি কোনোভাবে সেদিকে যাওয়া যাবে না।
মনে হচ্ছে প্রকৃতি নিজেই বাদ সেরেছে। আর আপনাকে এইভাবে একা ফেলে আমি কিভাবেই বা চলে যাব? আরে কি হলো, শুনছেন আমার কথা? আরে বাবা, আমি আপনাকেই উদ্দেশ্য করে বলছি। নীলেশ এতবার ডাকাডাকির পরও দেখলো ওই মেয়েটি তার দিকে ফিরেও তাকাচ্ছে না। মেয়েটির মতিগতি ঠিক লাগছে না দেখে নীলেশ কথা না বাড়িয়ে ওই মেয়েটির পিছু নিল। এরপর সে দেখলো ওই মেয়েটি ক্রমে কুটিরের দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টি দেখা মাত্রই নীলেশের হাত পা অবশ হয়ে আসতে শুরু করলো। এই নিরিবিলিতে এমন দুর্যোগের দিনে কোনো মেয়ে ওই ডাইনির কুটিরের দিকে কেন এগোতে থাকবে? বিষয়টি নীলেশকে আরো গভীরভাবে আঘাত করতে শুরু করলো। সে কোনো কিছুই বুঝে উঠতে পারলো না। ওই মেয়েটিকে আশ্রয় করেই কুটিরের দিকে এগিয়ে যেতে লাগলো সে। এরপর সে দেখলো কুটিরের একেবারে কাছে পৌঁছে যাওয়ার পর মেয়েটি সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আকাশে মেঘ করায় জায়গাটিতে আলোর অভাব পরিলক্ষিত হচ্ছিল। নীলেশ পকেট থেকে টর্চ বার করে মেয়েটির মুখের দিকে ধরতেই দেখলো মুখের পরিবর্তে সেখানে রয়েছে একটি গোলাকার গর্ত। চোখ নেই, পরিবর্তে সেখান থেকে বেরিয়ে আসছে কিছু লালাভ রশ্মি। করাতের মতো দাঁতগুলো বার করে সেই ডাইনি যেন নীলেশকে উদ্দেশ্য করে হাসছিল। আর পায়ের দিকে তাকাতেই নীলেশ দেখলো পায়ের পাতাগুলো উল্টে রয়েছে। ছোটবেলায় সে তার মায়ের কাছে এমনটাই শুনেছিল, ডাইনিদের পায়ের পাতা নাকি উল্টো হয়। বিষয়টি দেখা মাত্রই আর কোনো কথা বলতে পারল না নীলেশ। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকলো। সে ওখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতে থাকলো, কিন্তু সম্ভব হলো না। ওই ডাইনি ক্রমে নীলেশের দিকে এগিয়ে আসতে লাগলো। সে তার লম্বা লম্বা হাত বাড়িয়ে টিপে ধরলো নীলেশের গলা। এরপরে কেবলমাত্র একটা তীব্র আর্তনাদের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। নীলেশ ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। চোখ খুলতেই নীলেশ দেখেছিল সে ওই কুটিরের মধ্যেই পড়ে রয়েছে। তার আশেপাশে রক্তের ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও ছিল কিছু চিহ্ন, সেগুলো কে ওখানে অঙ্কন করে গিয়েছিল নীলেশ তা জানে না। তবে সেদিন ওর মনে হয়েছিল কেউ যেন ওর শরীরের ওজন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কাঁধের উপরে একটা ভার অনুভব করতে থাকে নীলেশ। মনে হয় কয়েক বস্তা ভারী জিনিস যেন কেউ তার দু কাঁধের উপরে চাপিয়ে রেখেছে। ওখান থেকে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কুটির থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে সে। রাত কেটে যাওয়ার পরেও, সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও নীলেশ কেন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি গ্রামের মোড়লের কাছে খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অনেক কষ্টে যখন নীলেশ বলাইবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো, তখন তার কানে এলো কিছু কথা। বাইরে দাঁড়িয়েই কথাগুলো শুনতে লাগলো নীলেশ। বলাইবাবু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে এই বিষয়ে নানান কথা বলতে থাকলেন। আচ্ছা, সে ছেলেটিকে কালকে ওই বট গাছের সামনে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ভেবেছিলাম সন্ধ্যার মধ্যেই সে হয়তো নিজের কাজ সেরে ফিরে আসবে, কিন্তু গত রাতের ওই ঝড় জলের পরও তার কোনো পাত্তা নেই। সে কোথায় যে গায়েব হয়ে গিয়েছে গিন্নি। আমি কি তাকে ওই স্থানে ছেড়ে দিয়ে এসে অনেক বড় ভুল করে ফেলেছিলাম গো? আসলে বিশ্বাস করো, আমার সাহসে কুলোয়নি। তোমার কথা ভেবে আমি আর সেদিকে পা বাড়াতে পারিনি। যতই হোক, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে, এই ভেবে আমি আর এগোতে পারিনি গো। কিন্তু এখন দেখছি গ্রামের লোকজনকে নিয়ে ওদিকে না গেলেই নয়। সেটা কোথায় গেল বলো তো? বলাইবাবুর মুখে এই কথা শুনে তার স্ত্রীও যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন। এরপরে বলাইবাবু ঘর থেকে বেরিয়ে গ্রামের লোকজনকে ডাকতে যাবেন, এমন সময় নীলেশকে তার বাসার সামনের অংশে পড়ে গোঙাতে দেখেন।
নীলেশ যে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে এটি দেখেই তার চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। তিনি তাড়াতাড়ি নীলেশকে বাসায় নিয়ে এসেছিলেন। এরপরে একটানা 7 দিন ধরে নীলেশের সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলেছিলেন তিনি। সেদিন কপালের জোরেই বেঁচে গিয়েছিল নীলেশ। এসবের ইতিবৃত্ত অনেক পরে জানা গিয়েছিল। যেদিন নীলেশ ওই কুটিরের দিকে অগ্রসর হয়েছিল সেদিন ছিল এক বিশেষ রাত। ওই দিন ডাইনিরা পরপুরুষকে নিজের সৌন্দর্যের জালে জড়িয়ে তাদের কাছে নিয়ে আসেন। এরপরে তাদের সাথে সদ্ভোগ করে তাদেরকে মেরে ফেলেন। এভাবেই তারা দীর্ঘদিন পর্যন্ত নিজেদের যৌবন ধরে রাখে। গ্রামের মানুষেরা এই সকল বিষয়গুলি সম্পর্কে অনেক কথাই জানতেন, তবে ডাইনিকে চাক্ষুষ দেখতে পাওয়া যায় না বলেই তারা এসবের থেকে দূরে সরেছিলেন। কিন্তু নীলেশের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়কে আবারও নতুন করে জাগিয়ে দিতে পেরেছিল। নীলেশের পরে সুস্থ হয়ে শহরে ফিরে এসেছিল ঠিকই, তবে দিন দিন তার শরীরের অবস্থা ক্রমে খারাপ হয়ে যেতে থাকে। ক্রমে দুর্বল হয়ে পড়তে থাকে নীলেশ। তার শরীর ক্রমে রক্তশূন্য হয়ে পড়তে থাকে। মৃত্যুর পূর্বে সে আমাকে এই কাহিনীটি বলে গিয়েছিল। হাজার চিকিৎসার পরেও তার রক্তাল্পতার লক্ষণ আবিষ্কার করা সম্ভব হয়নি। ফলে শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল নীলেশ। আমি হারিয়েছিলাম আমার খুব কাছের ওই বন্ধুটিকে। নীলেশ না ফেরার দেশে চলে গেলেও আমি জানতাম তার মৃত্যুর পেছনে রয়েছে ওই অলৌকিক কাহিনীটি, যেটির বাস্তব প্রমাণ মেলেনি। আসলে এই সকল ঘটনাগুলির প্রমাণ মেলে না। আমরা যাদের অস্তিত্ব নিয়ে খুব একটা মাথা ঘামাই না, তারাই তাদের প্রকৃষ্ট অস্তিত্ব নিয়ে আমাদের মাঝেই বিরাজ করে। নীলেশের মৃত্যুটা আমার চোখ খুলে দিয়েছিল। আমিও এই সমস্ত অকল্পনীয় সত্তায় বিশ্বাস করতাম না। তবে যে মৃত্যুর কারণ সন্ধিহান করা সম্ভব হয়নি তাকে অলৌকিক আখ্যা দেওয়া ছাড়া আর কি বা করা যেত? বলতে পারো এগুলিকেই বলা হয় অলৌকিকত্ব, যার কোনো বাস্তব প্রমাণ মেলে না। দাদু এখানেই শেষ করলেন। মনে হলো এখনো হয়তো আমরা এর পরবর্তীটুকু সন্ধান করতে পারব। কখন যে কথাগুলি বিরাম গতি টেনে ফেলতো তা টেরই পেতাম। সেদিন শুনেছিলাম ডাইনির ওই ভয়ঙ্কর ইতিহাসের কাহিনী। আজও সেটির কথা স্মরণে রয়েছে। অক্ষত হয়ে রয়েছে সেই অলৌকিক ইতিহাস। সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেছিল, তবে গোটা রাস্তাটা ওই কাহিনীর রেশটিকেই সম্বল করে নিয়েই ফিরেছিলাম।